আজকাল ডট ইনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্যামশ্রী, আর আমার সঙ্গে আজ যিনি রয়েছেন তার পরিচয় দেব, কিন্তু তাকে আপনারা ভীষণভাবে চেনেন। বারবার নারী শক্তি হিসেবে তিনি কিন্তু সামনে এসে দাঁড়িয়েছেন। সেটা যে কোনো ক্ষেত্রেই প্রতিবাদের তিনি একটা মুখ হয়ে উঠেছেন, সেটা সামাজিক হোক, অর্থনৈতিক হোক বা কোনো রকম অনৈতিক কাজের ক্ষেত্রে, এবং দুর্গা থেকেই সেটা শুরু হয়েছে। আমি কথা বলছি যার সঙ্গে, তিনি একেবারে নবপরিণীতা, কিন্তু মধুচন্দ্রিমা ছেড়ে তিনি এখন ব্যস্ত তার সিরিজের প্রমোশনের কাজে। সন্দীপ্তা সেন আমার সঙ্গে রয়েছে। নমস্কার, ওয়েলকাম সন্দীপ্তা টু আজকাল ডট ইন। একটা কথা বলো, এই সবে 7 তারিখে তোমার বিয়ে হয়েছে, তারপরেই তুমি একেবারে ছবির প্রচারে মধুচন্দ্রিমায় না গিয়ে? না, এটা শুধু আমি না, আমাদের দুজনের তরফ থেকে এটা হয়েছে। থার্সডে আমরা বিয়ে করেছি, ও অফিস জয়েন করেছে টিউসডে, আর আমারও কাজ শুরু হয়েছে, কারণ বোধন যেহেতু একদম রিলিজ ডেট চলে এসছে 22শে ডিসেম্বর হইচইতে, তো ডেফিনেটলি প্রমোশনের তো মানে মানুষের কাছে আমরা যতটা বেশি পৌঁছে বলতে পারবো যে প্লিজ দেখুন, তত আমাদের এক্সপেকটেশন মানে আছে, যেহেতু সেটাই চেষ্টা করছি যাতে মানুষ দেখেন। তার জন্যই মধুচন্দ্রিমা ছেড়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আরেকটা কথা বলো, ছোটবেলা থেকে আমরা শুনে আসি একটা জিনিস, যে বিয়ের পর জীবনটা একদম বদলে যায়। হ্যাঁ, সব কিছু পরিবর্তন হয়ে যায়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আর সেই বিয়ে যদি একজন অভিনেত্রী করেন, একজন সেলিব্রিটি করেন, তখনও কি সেই একই কথাই তার পক্ষে মানে গ্রাহ্য হয়? হ্যাঁ, মানে দেখো কতটা বদলায়, সত্যি কি বদলায়? এটা না পারসেপশন। ডেফিনেটলি একটা অন্য বাড়িতে থাকা এবং সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে সবটা অ্যাডজাস্ট করে চলা, এগুলো তো দরকার হয়, তখন তো একটা চেঞ্জ হয়। কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি, কারণ আমি এখনো এবারই আর ওবারই করছি। আর সৌম্য তো একাই থাকে, ওর মা বাবা দুজনেই মারা গেছেন এবং ওর ভাই বোনও কেউ নেই, তো ও একাই। তো আমার মানে আলাদা করে কারোর সঙ্গে গিয়ে অ্যাডজাস্ট করার মতো সিচুয়েশন নেই। তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমার ক্ষেত্রে খুব বেশি যে চেঞ্জ হয়েছে তা নয়। আমি এখনো ওই বাড়িতে কয়েকদিন থাকছি, কয়েকদিন এই বাড়িতে থাকছি, তো এরকম মিলিয়ে মিশিয়ে চলছে। আমি আমার মা বাবার সঙ্গে থাকতাম এবং মানে প্রচন্ড বেশি ক্লোজ বলতে যেটা বোঝায়, তো সেটাই, তো এটাই চলছে এখন মোটামুটি। সন্দীপ্তা, এমনি আপাত দৃষ্টিতে তোমাকে দেখলে খুব শান্ত সুন্দরী একজন মনে হয়। তোমার ভিতরে এই যে আগুনটা আছে, তোমার প্রত্যেকটা চরিত্রে বারবার দেখা যায়। যেমন নষ্টনীরেও এর আগে আমরা দেখেছি, নষ্টনীরে আগুন দেখতে পেয়েছি। হ্যাঁ, একজন গৃহবধূর প্রতিবাদী হয়ে ওঠাটা কিন্তু একটা ছাইচাপা আগুনের মতো। হ্যাঁ, মানে সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। মানে ধরো শ্যামশ্রী, তোমাকে যদি কেউ বারবার অপমান করে, তোমার সঙ্গে খুব যদি কেউ অন্যায় করে, তুমি চিৎকার করে হোক কিংবা চুপ করে থেকে হোক, প্রতিবাদ তো তুমি করবে। তা না হলে আমার মনে হয় প্রতিবাদ না করলে মানুষ তো নিজের প্রতি তার সেলফ রেসপেক্টটাই নেই। সেলফ রেসপেক্টটা থাকা খুব দরকার, এবং সেই মানে সেই সত্তাটাকে, নিজের সত্তাটাকে যদি বারবার কেউ কষ্ট দেয়, সেখানে তো তাকে প্রতিবাদ করতে হবে। তো এই চরিত্রগুলোর মধ্যে কি বারবার তুমি নিজেকে খুঁজে পাও? না, টাচউড, আমি যেরকম চরিত্র করেছি এবং তাদের যা যা ক্রাইসিস হয়েছে আমার লাইফে, সেই ক্রাইসিস ফেস করিনি আমি। তো আমি সত্যিই জানি না যে আমি সেরকম ক্রাইসিস ফেস করলে লাইফে আমি কীরকমভাবে রিয়্যাক্ট করতাম। তবে হ্যাঁ, আমি নিজে খুব একটা অন্যায় সহ্য করতে পারি না। ভুল হলে আমি সেটা বলে দিই, এবং আমার মনে হয় সেটা আমার জন্য ভালো, তার জন্য ভালো হতে পারে সে যদি ভালো করে সেটা বুঝতে পারে, বুঝে যদি নিজেকে মানে রেকটিফাই করতে পারে। আর যদি না পারে তাতে আমার কিছু এসে যায় না। আমার মনে হয় আমার না বললে আমার অস্বস্তি হয়, তো আমি বলে দিই। মোটামুটি সন্দীপ্তা প্রতিবাদী। হ্যাঁ হ্যাঁ, কিন্তু খুব শান্তভাবে সেটা বুঝিয়ে, খুব শান্তভাবে মিষ্টি করে বুঝিয়ে। এবার যদি দেখি না বুঝলোই না, তাহলে আমি আর কিছু বলি না, আমি ওখানে হাল ছেড়ে দিই, আর ঠিক আছে। একদমই তাই। অদিতি রায়, তার সঙ্গে তোমার নষ্টনীর হলো, বোধনও হলো, বোধন 1, বোধন 2, বোধন 2, 3টে কাজ হয়ে গেল। নিশ্চয়ই তোমাদের কেমিস্ট্রিটাও খুব ভালো। ভীষণ ভীষণ। মানে অদিতিদির সঙ্গে প্রথম যখন বোধন 1-এ কাজ করেছি, তার আগে যে অদিতিদিকে আমি প্রচন্ড চিনতাম তা নয়, তো এই কাজ থেকেই বেশি আমাদের চেনা হলো এবং বুঝতে পারলাম, মানে এত ক্লিয়ার করে আমাকে চরিত্রটা বুঝিয়ে দিয়েছিল। এবং প্রত্যেকটা মানে অদিতি যা যা শর্টস নেবে, কিরম ভাবে নেবে,
নষ্টনীরের চরিত্রটা আমার কাছে করা ওটা প্রথম ওরকম একটা চরিত্র, এবং সেই চরিত্রটা আমার কাছে টাফ ছিল ডেফিনেটলি, যে অত সফট, অত পোলাইট এবং একদম নরম, মানে ওরকম তো আমি খুব একটা করি না, আমি ওরকম নই, তো ওটা আমার কাছে খুব টাফ ছিল। তো সেটাও এত ভালো করে আমাকে বুঝিয়ে দিয়েছিল যে আমার পক্ষে খুব ইজি হয়েছিল বিষয়টা। এবং অদিতিদির মতো এরকম খুব কম মানুষ দেখেছি যে এত কাজের প্রেশারের মধ্যেও মাথা ঠান্ডা রাখে। এটা একটা বিশাল শেখার জিনিস, জানো তো। কারণ অদিতি তো সাইমালটেনিয়াসলি মেগাটাও অনেকটা খুব মানে মানে খুব টাফ জিনিস, যে একটা মানে যেটা 24 ঘন্টা হচ্ছে, যেটা তোমার 365 ডেজ হচ্ছে, সেটা নিজে সামলানো, পুরো অতগুলো মেগা একসঙ্গে সামলানো এবং তার সঙ্গে এই কাজ, তো সেটাকে সাইমালটেনিয়াসলি করা এবং সেটা মাথা ঠান্ডা রেখে করা, সাচ আ ডিফিকাল্ট কাজ, যেটা হয়তো খুব স্মুথলি করে, ওটা আমার সত্যিই খুব ভালো লাগে। রাকা সেন তো আরো টাফ। না না, রাকা সেনের মতো টাফ অদিতি রায়ের মতো না, আমি বলছি তোমার এই নষ্টনীরের এর থেকেও তো আরো বেশি। ডেফিনেটলি না, মানে নষ্টনীরের রাকার ক্ষেত্রে যেটা হয়েছে, মানে রাকার একজন অধ্যাপিকা, এবার সে ধরো মানে বোধন মানে রাকা সেনের যে দিকটা আমরা এক্সপ্লোর করেছি, এবারে রাকা সেনের ইমোশনাল আরো কিছু সাইড আমরা এক্সপ্লোর করেছি, যেটা আমার পক্ষে টাফ ছিল একটু। কারণ মনে হতে পারে যে একবার তো চরিত্রটা করে ফেলেছো, তাহলে আর কি আলাদা, একদমই নয়। কারণ একজন চরিত্রতে আমরা 6টা কি 7টা কি 8টা এপিসোডে যে দিকগুলো দেখাতে পারলাম, পরের গল্পে তার ইমোশনাল অন্য অনেক দিক আমরা দেখাতে পারি, যদি গল্পটা আলাদা হয়। ডেফিনেটলি যদি গল্পটা আলাদা হয়। তো সেটা এখানে হয়েছে। এবং কি হয়েছে, এখানে কিন্তু রাকা সেন শুধু যে প্রতিবাদ করেছে তা নয়, সে কিন্তু কোথাও গিয়ে ভিকটিমও হয়েছে। এবং সেটা কিসের ভিকটিম সেটা আপনারা জানতে পারবেন ডেফিনেটলি ওয়েব সিরিজটা দেখলে। তো সেই ভিকটিমের জায়গাটা প্লে করা এবং তার ভেতরেও যে ভালনারেবিলিটিটা এক্সপ্রেস হয়েছে এই মানে সিরিজে, সেটাকেও ফুটিয়ে তোলা, সেটা কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে একটু ডিফিকাল্ট। কারণ রাকাকে আমরা এর আগে এরকম ভাবে দেখিনি কখনো। উইমেন ট্রাফিকিং এটা খুব সেনসিটিভ ইস্যু, এবং সেটা অনেক সিরিজ হয়েছে এটা নিয়ে, হিন্দিতে, বাংলায় অনেক সিরিজ হয়েছে। এই বোধন 2 এর এই গল্পটার মধ্যে তুমি নতুন কি পেলে? দেখো, এখানে শুধু যে হিউম্যান ট্রাফিকিং রয়েছে সেটা নয়, এবং এক একটা জায়গায় এক এক রকম স্টোরি হয়। নারী পাচার তো হয়, সেটা আমরা জানি, কিন্তু এক একটা জায়গায় তাদের গল্প একরকম, এবং তাদের গল্পের মধ্যে থেকে যখন সেই জিনিসটা আমরা খুঁজে বের করছি এবং খুঁড়ে বের করছি, তখন কিন্তু তার পুরো যে পিকচারটা পুরো আলাদা হয়। এবং এখানে শুধু নারী পাচার দেখানো হয়নি, জাতিভেদ প্রথা দেখানো হয়েছে। এখানে বিভিন্ন জিনিস, ধরো একটু ইন্টারাপ্ট করছি, মানে ধরো অদিতি থাকলে আমি ওকে জিজ্ঞেস করতাম, যেহেতু অদিতি নেই তোমাকে জিজ্ঞেস করছি, 21 শতকে দাঁড়িয়ে জাতিভেদ প্রথা একটা গল্পে এস্টাবলিশ করাটা তো যথেষ্ট শক্ত। কেন? কারণ জাতিভেদ প্রথা 21 শতকে দাঁড়িয়ে যেখানে মেয়েরা সমস্ত কিছু করতে পারছে, এই কোনো ব্যাপার, জাতপাতের কোনো ব্যাপার এখন নেই, অন্তত আমরা আরবান কালচারে দেখি, আমরা জানি সেখানে একদম ইন্টেরিয়ারে যে জাতিভেদ প্রথা এখনো আছে, সেটা আরবান কালচারকে বিশ্বাস করানোটা যথেষ্ট টাফ। হ্যাঁ, সেটা রাকার ক্ষেত্রেও টাফ হয়েছিল। কারণ রাকা ডায়লগে আছে, রাকা বিশ্বাসই করতে পারছে না যে কলকাতা থেকে মাত্র 200 কিলোমিটার কি 250 কিলোমিটারের মধ্যে এখনো এই জিনিসগুলো হয়। এবং আমরা ধরো তুমি বলতে পারবে যে খবরের কাগজে কি আমরা নিউজ চ্যানেলে আমরা অনেক কিছুই দেখতে পাই, কিন্তু আমরা ওভারলুক করে যাই, বা হয়তো কোনো কিছু মনে গাঁথলো, খুব কষ্ট দিল আমাদের, এবং আমরা সেটা নিয়ে 2 দিন কথা বললাম, তারপরে ভুলে গেলাম। কিন্তু এটা যখন রাকাসের নিজের চাক্ষুষ দেখলো না, মানে ও সেটাই বলছে যে আমি বিশ্বাস করতে পারছি না, মনে হচ্ছে এই ক্যারেক্টারগুলো আমার সামনে জ্যান্ত হয়ে রক্ত মাংসের মানুষ হয়ে দাঁড়িয়ে আছে, বিলিভ করতে পারছি না। এবং এইটা সত্যিই হয়, কিন্তু এমন নয় যে এটা একটা গল্প কথা, এরকম প্রচুর ঘটনা ঘটে এবং ঘটে চলেছে। মানুষ মানে ওভারলুক করে যাচ্ছে, বা মনে হচ্ছে যে ঠিক আছে আমার সঙ্গে তো হচ্ছে না, বা আমার চেনাশোনা কারোর সঙ্গে তো হচ্ছে না। তো যখন এরকম একটা সিচুয়েশন, মানে আমরা নিজেরা কাজটা করতে গিয়েও বেশ হয় না, ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল, তো আমাদের ক্ষেত্রে সেটা কিন্তু হয়েছিল। কারণ সত্যি এগুলো হয়, এবং যখন সিনগুলো করছি মনে হচ্ছে যে সত্যি তো এরকম হয়ে থাকে। এবং এবং সমাজের কিছু পাওয়ারফুল লোকেরা, তারা এইসব যারা কম পাওয়ারফুল বা যারা প্রচন্ড গরিব, তাদের উপরে আইবাস করে রেখে দেয়, কি অত্যাচারটাই না করে। মা বাবা মেয়েকে
জানে যে মেয়েকে বিক্রি করা হচ্ছে, তাহলে সমাজের কাছে বোঝাবে যে আমার মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, এবং সেভাবে কিন্তু তার বিয়েটা দিচ্ছে লোক দেখানো, কিন্তু সে বিক্রি হয়ে যাচ্ছে এবং সে টাকা নিচ্ছে মেয়ের জন্য। সেটা মানে কোন লেভেলে গেলে মানে মানুষের সেই জিনিসটা হয়। ধরো একজনকে প্রতিবাদ করলো, তো তাকে ডাইনি দাগিয়ে মেরে ফেলা হচ্ছে, ডাইনি দাগিয়ে তাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে যে সে ডাইনি, ও সমাজের বাজে চায়, এবং সবাই সেটাই ভাবছে। এই জিনিসগুলো মারাত্মক, মানে দুঃখ সহকারেই বলতে হচ্ছে যে এগুলো এখনো সমাজে বিভিন্ন জায়গায় রয়েছে। রাকা সেনকে তাহলে কতটা ফেস করতে হলো এই গল্পে? অনেকটা, এবং কতটা কিভাবে সেটা তো মানুষ ওয়েব সিরিজটা দেখলে আপনারা বুঝতে পারবেন, যারা এখনো ট্রেলার দেখেননি বোধন 2 এর। মানে আমি চাই যে আপনারা প্লিজ দেখুন। মানে সত্যি আমাদের কাজটা করতে গিয়ে বেশ রোমহর্ষক ছিল বিষয়টা। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে প্রজেক্টটা, কারণ আমরা খুব প্রত্যেকে না, আমরা গোটা ইউনিটে প্রত্যেকজন প্রচুর পরিশ্রম করে, ভালোবেসে, প্রচুর ইনভলভড হয়ে করেছি। এখানে ধরো বর্ষাকালে আউটডোর করা, এটা একটা অন্য সাইড বলছি, এবং সেটা জায়গাটা বেশ একটু রিমোট এরিয়া, অনেকটা। এটা ঝাড়খণ্ডের কিছু জায়গায় শুট করা হয়েছে, সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না। এত বড় একটা টিম গেছে, সেখানে নেটওয়ার্ক নেই বলে কানেকশনের প্রবলেম, এবং সেখানে এই বৃষ্টি হচ্ছে, এই রোদ উঠছে, কাদা জলের মধ্যে তোমাকে নামতে হয়েছে। হ্যাঁ, সেগুলো তো হয়েছে, সেগুলো ঠিক আছে, সেগুলো আমাদের শুটিং এ করতেই হয়, কিন্তু এই বৃষ্টি আর এই রোদের জন্য আমাদের ধরো টেকনিশিয়ানস বলো প্রত্যেককে, মানে ধরো আমাদের বৃষ্টি হচ্ছে, আমরা একটা শেডের তলায় গিয়ে দাঁড়াচ্ছি, কিন্তু যারা টেকনিশিয়ান, যারা ক্যামেরার দায়িত্বে আছে বা যারা লাইটের দায়িত্বে আছে, তাদেরকে প্রত্যেককে গিয়ে বারবার লাইটটা ঢাকতে হচ্ছে প্লাস্টিক দিয়ে, আবার খুলতে হচ্ছে, এই শট নিয়ে না টাইম নেই। এবার আমাদের হাতে পুরো ব্যাপারটাই খুব আনসার্টেন, প্রচন্ড। আর কি হয়, আমাদের তো বম্বের মতো অত বাজেট হয় না যে আমরা প্রচুর টাইম নিয়ে করাচ্ছি, ঠিক আছে বৃষ্টি হচ্ছে বাড়ি ছোড়ো অন্যদিন করবো, এটা তো আমাদের সেই সুযোগটা নেই। তো আমাদের এই কম সময়ের মধ্যে পুরো জিনিসটাকে ফুটিয়ে তুলতে হবে, তো সেটা অনেক বেশি চ্যালেঞ্জিং আমাদের কাছে। তোমাকে তো ফাইট সিকোয়েন্সও করতে হয়েছে। ফাইট সিকোয়েন্স করতে হয়েছে উইদাউট এনি ফাইট মাস্টার, যেটা অদিতির ডিরেকশনই আমরা করেছি। কি করে করলে, কতটা প্রস্তুতি নিতে হয়েছিল? আরে প্রস্তুতি নিতে হয়নি, এগুলো হয়ে গেছে। কিভাবে হলো আমি জানি না, হয়ে গেছে। মানে একটা ঘুষি চালানো, না আসলে এটা মনে হয় পাঞ্চ করা, সেটা মুখে লাগবে না, এটা তো তোমাকে করতে হবে মুখে যাতে না লাগে। প্রচুর করেছি আসলে, আমি সিরিয়ালেও প্রচুর ফাইট সিকোয়েন্স করেছি, তো আমি জানতাম। আর মজার বিষয় হচ্ছে, আমার ভবানীপুরে বাড়ি, মানে ছোট থেকে ওখানে বড় হওয়া, এখন অন্য জায়গায় থাকি, বাট ভবানীপুরে আমার বাড়ির সামনে বক্সিং ক্লাব ছিল। তো ছোটবেলায় না আমি এত বক্সিং থেকে বড় হয়েছে, আমি আয়নার সামনে সব করতাম। বাবাকে বলেছিল যে মার্শাল আর্টে আমাকে ভর্তি করানোর জন্য, বাবা বলছে ও যা মারকুটে, আমি আর চাই না, কাকে গিয়ে মেরে টেরে দেবে, দরকার নেই। তো ওইগুলো ভেতরে রয়েছে আর কি, ওগুলো। আর তার জন্য মানে আমার তো বেশ খুশি হয়েছিলাম যে আচ্ছা নিজের মতো করতে পারবো। প্রচুর ড্রাইভ করেছি আমি, প্রচুর চেজ সিকোয়েন্স করেছি, কোনো বডি ডাবল ছাড়া, আমি ইন্দ্রাশিস দুজনেই। এবং আমি না একদম পাকা ড্রাইভার নই, আমি একদম ড্রাইভ করি না। বোধন 1 করেছি, আবার বোধন 2 করলাম, কিন্তু প্রচুর টাফ সিচুয়েশন ছিল, কারণ সরু রাস্তা, একসঙ্গে এরকম টার্ন নিচ্ছি, রাস্তাটা এরকম নিচের দিকে নামা, যদি গাড়িটা মানে ওই রাস্তা থেকে বেরিয়ে যায় তো গাড়িটা উল্টে যাবে, এরকম রিস্ক নিয়েছি আমরা। একটা জিপ, আমার একটা i20, এরকম ভাবে ডান দিক দিয়ে ঘুরে, মানে এরকম টার্ন নিচ্ছি, যেন একটুখানি স্টিয়ারিং এপাশ থেকে ওপাশ হলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই সব কিছু আমরা করেছি এবং খুব মজা করে কাজটা করেছি। প্রচুর টাফ ছিল। ইউনিটের প্রত্যেকে, আমাদের রম্যদা, আমাদের যিনি ডিওপি, জিপে ঝুলতে ঝুলতে শর্ট নিচ্ছে যাতে শর্টটা ভালো হয়, এবং প্রত্যেকে সর্বরদী আমাদের এত ভালো লিখেছেন। আমরা যখন ওই জায়গাগুলোয় যাচ্ছি মনে হচ্ছে সর্বরদী ওখানে বসে ওগুলো লিখেছেন, এতটা রিয়েলিস্টিক। তো এই সব কিছু মিলিয়েই তো একটা কাজ হয়। এবং আমাদের ডেফিনেটলি আমি বলবো আমাদের 4 জন পুচকে ছিল, ডেফিনেটলি কৌশিক, ইন্দ্রাশিস, লোকনন্দা সবাই ব্রিলিয়ান্ট অ্যাক্টার্স। 4 জন পুচকে ছিল, তারা মানে সৌমি, তারা খুব বেশি দিন কাজ করছে না, সেদিক থেকে বলছি পুচকে আর কি। দেবদত্ত কি প্যাশনেট কাজ নিয়ে, সপ্তর্ষি, সম্পূর্ণা, সবাই। দেবদত্ত তো হাত কেটে গেছিল, বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছিল শর্ট দিতে গিয়ে, তাও শর্ট দিয়েছে। অন্য লেভেলের সবার প্যাশন ছিল। আর ওই হয় না ক্যাপ্টেন অফ দ্য শিপ অদিতি, সবাইকে এত সুন্দর করে বেঁধে রেখেছিল যে আমাদের সবার জন্য খুব পরিশ্রম হয়েছে, খুব কষ্ট হয়েছে, কিন্তু মনের মধ্যে ওই প্যাশনটা ছিল,
ওই খুশিটা ছিল যে আমরা খুব ভালো সবাই মিলে একসঙ্গে কাজ করছি। তো এটাই মনে হয় আমাদের কাজটাকে। ইন্দ্রাশিসের সঙ্গে তো তোমার মুখোমুখি বেশ কিছু রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। আর ইন্দ্রাশিসের জন্য এটা কি টাফ একটা চরিত্র, কি ভালো, মানে আমাদের কাছে আমরা তো খুব ভালো লেগেছে। এবার বাকিটা দর্শক বলবেন, কিন্তু আমরা তো বলছি ইন্দ্রাশিস ফাটিয়ে দিয়েছিস ভাই, কি ভালো করেছে ও। তো ডেফিনেটলি সেটাও একটা খুব ভালো দিক। এবং কৌশিকের সঙ্গে আবার কাজ করলাম, ও খুব, মানে আমি ড্রাইভ করছি, ও ভীষণ ভালো ড্রাইভ করে, কিন্তু ও জানে আমি বাজে ড্রাইভ করি। ও আমার পাশে বসে অলওয়েজ বলে গেছে, স্যান্ডি তুই দারুণ ড্রাইভ করছিস, তুই জাস্ট আরামসে কর। পুরোটা শেষ হওয়ার পর যখন তুমি তোমার ওই ড্রাইভিংটা দেখছিলে মনিটরে, তখন আমি এনজয় করেছো নিশ্চয়ই? আমি মনিটরে না, আমি মনিটরে দেখার টাইমই হতো না, কিন্তু যখন ডাবিং এ গিয়ে আমার প্রথম প্রশ্ন ছিল, ওই ভালো ভালো শট গুলো রাখলে না, এত শট ছিল। দিদি বলছে বিশ্বাস কর সব শট ডেফিনেটলি সব শট রাখা যায় না, আর এমনভাবে শুট হয়েছে প্রচুর কিছু না কিছু টেকনিক্যাল প্রবলেম, বা ধরো পিছনে একজন এমনি গ্রামের একটা লোক দাঁড়িয়ে অদ্ভুত একটা রিয়াকশন দিয়েছে যার জন্য শটটা রাখা যায়নি। তো সবটাই তো ওরকম মানে মুভ করতে করতে শুটটা হয়েছে, তো ওরকম অনেক অনেক শট রাখা যায়নি, বাট মানে যতটা রাখা হয়েছে সত্যি হ্যাটস অফ টু দ্য হোল টিম, এন্টায়ার টিম, সবাই যে হারে পরিশ্রম করেছে সত্যি। সেটা আমরা অলওয়েজ এটাই বলছি, আলোচনা করছি নিজেরা যখন গল্প করছি এখন, যে সবটাই আপনাদের হাতে। মানে বোধন 1 এর পর বোধন 2 আসছে শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। তাই আমরা সবাই চাই যে আপনারা প্লিজ 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 বোধন 2 দেখবেন। ভালো খারাপ যাই লাগুক না কেন, আমরা সবাই এখন সোশ্যাল মিডিয়াতে আছি, তো প্লিজ সেখানে আমাদের জানাবেন। কিন্তু আমরা প্রত্যেকে চাই যে আমরা খেটে যে কাজটা করেছি আপনারা দেখুন, আর আশা করব আপনাদের ভালো লাগবে। যদি নাও লাগে সেটাও আমাদের জানান। একটা প্রশ্ন, সেটা হচ্ছে ধরো এই রাকাশ সেনের ক্যারেক্টারটা করতে করতে তোমার কি মনে হয় ক্ষমতায় না থেকে ক্ষমতা দেখানোটা কতখানি কঠিন, বিশেষ করে সেখানে যদি একজন মহিলা হন? ক্ষমতায় না থেকে বলছি, আমি কোনো ইয়েতে নেই, আমি কোনো পুলিশ নই, আমি কোনো প্রশাসনিক আধিকারিক নই, আমি একজন সামাজিক মানুষ, এটা কতটা কঠিন? খুব কঠিন, খুব কঠিন। মানে এবং সেখানে তোমার একটা সিকিউরিটির ব্যাপার থাকে, যে দর্শন মানে তোমার কেউ এসে খুন করে দিয়ে চলে যেতে পারে এনি টাইম, এবং কিন্তু তাও বাস্তবে সেটাই ঘটে। কিন্তু মানুষ অনেক সময় পিছিয়ে যায় তার জীবনের জন্য বা পরিবারের জন্য। প্রশাসনের থেকেও কিন্তু এটা অনেকেই ভয়ে পিছিয়ে যায়। সেখানে আমার মনে হয় এই ধরনের সিরিজ বা এই ধরনের গল্পগুলো সেই ভয়টাকে কাটিয়ে উঠতে সাহায্য করে। মানে কোথাও একটা মনের মধ্যে বিশ্বাসটা জাগায় যে এই মানুষদেরও তো সমাজে দরকার, তা নাহলে সমাজ তো একদম মানে মনে না গোল্লায় যেতে পারে আর কি। এই প্রতিবাদটা তো দরকার। মানে মানুষ যদি সবটাই ভয় পেয়ে পিছিয়ে যায় তাহলে তো মানে সমাজটা দুর্বিষহ হয়ে উঠতে পারে। তো এরকম মানুষেরও খুব দরকার, এরকম মানুষ যাতে সমাজ থেকে না হারিয়ে যান, তার জন্যই আমাদের মানে একটু বোঝানো যে মানুষ যে সবটা খারাপ হয় না, প্রতিবাদের ভাষা মানে খুব স্ট্রং হতে পারে এবং তার উত্তর খুব ভালো আসতে পারে। এই পুরো শুটিং চলাকালীন তো তোমাকে ওখানে থাকতে হয়েছে, টানা থাকতে হয়েছে। তো শুটিং এর পর কি হতো? শুটিং এর পর আমাদের আড্ডা হতো, আমাদের অনেকদিনই রাত রাত করে শুটিং প্যাক আপ হতো। আর আমাদের একটা বিষয় ছিল, আমরা যেখানে শুটিং করছিলাম আমাদের যেখানে হোটেল ছিল 1.5 ঘন্টা রোজ, মানে 1.5 ঘন্টা আপ অ্যান্ড 1.5 ঘন্টা ডাউন, 3 ঘন্টা। তো শুটিং যদি আমাদের 8টাতেও প্যাক আপ হতো, আমাদের ফিরতে ফিরতে 9:30 10টা বেজে যেত। আর সবাই তারপরে একটা জমিয়ে আড্ডা বসতো আর কি। আর আমি প্রচন্ড ঘুম কাতরে আর কি। হ্যাঁ, তো আমি যেতাম একটু আড্ডাতে, খানিকক্ষণ আড্ডা মেরে আমার কালকে সকালে প্রচুর সিন, আমাকে আবার আমার বাড়িতে মানে রুমে এসে আমাকে সমস্ত পরের দিনের সব সিন আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের জ্বালিয়ে খেতাম যে দিয়ে দাও এই পরের দিনের স্কেডিউলটা বল 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 বলছে, দাও বলছি হয়েছে। তো ওই করে আমি মানে আমি ওই একটু স্টুডেন্ট টাইপের আছি আর কি, সব ওই আন্ডারলাইন করে স্ক্রিপ্টটা, মানে আমার স্ক্রিপ্টটা দেখলে এডিটর বলে তোমার স্ক্রিপ্টটা ভালো করে করতে চাও, প্রচন্ড ভালো করে হোমওয়ার্কটা করি। তো ওই আগের দিন বসে সবকটা সিন আরেকবার পড়ে নিয়ে সবকটা মার্ক করে আলাদা করে ওগুলো করে নিয়ে তাহলে আমার মাথাটা ঠান্ডা হয়, তারপর আমি ঠিক করে ঘুমোতে যেতে পারি। তা না হলে আমার খুব ডিস্টার্বড হয়ে যাই আমি। আচ্ছা, একটা কথা বলো, সেটা হচ্ছে যে ধরো অনেকগুলো চরিত্র তুমি করেছো প্রোটাগনিস্ট, হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমার পছন্দের চরিত্র কি এখনো করা হয়েছে নাকি স্বপ্নে আছে এখন? আমি যে চরিত্র করি 100% দিয়ে করি, তাই খুব পছন্দের চরিত্র হয়ে যায়, কারণ কোনো চরিত্র পছন্দ না হলে আমি করবো না। আর
তুমি খেয়াল করবে আমি খুব বেছে বেছে কাজ করি, আমি যে প্রচুর কাজ করছে তা নয়, এবং যে কটা কাজ করেছি টাচউড প্রত্যেকটা কাজের জন্য মানুষের কাছ থেকে অঢেল ভালোবাসা পেয়েছি। তো আমারও কোথাও একটা মনে হয় যে এমন কোনো কাজ করবো না যেটা মানুষ দেখে বলবে এটা কেন করলো, তো সেটা একটা আছে। বাট মেগা থেকে বিরতিটা নেওয়া যে কারণে, যে আমি ওয়েব সিরিজে অনেক রকম চরিত্র করব, এক্সপেরিমেন্ট করব নিজের উপর, সেটা আমি সাকসেসফুলি করতে পারছি, সেটা আমার কাছে একটা ব্লেসিং এর মতো, টাচউড। এবং খিদে কি আর এত সহজে মেটে? তো স্বপ্নের কোনো চরিত্র ভাবো? স্কিজোফ্রেনিকের ক্যারেক্টার করার আমার প্রচন্ড ইচ্ছে, প্যারানয়েড স্কিজোফ্রেনিক, আমার প্রচন্ড ইচ্ছে এরকম চরিত্র পেলে আমি করব। এবং আমার সিরিয়াল কিলারের ক্যারেক্টার করার ইচ্ছে, আপনাদের খুব মনে হতে পারে এরকম উইয়ার্ড কেন ইচ্ছে, বাট এটা খুব টাফ করা, এবং নিজের অভিনয়টাকে সেখানেই দেখানো যায় আমার মনে হয়, খুব টাফ। এবং দারুণ কোনো মানে কমেডি ক্যারেক্টার করার ইচ্ছে আমি না, মানে খুব মিস করি, মানে এখানে খুব একটা কমেডি নিয়ে কাজ হয় না, খুব বেশি কাজ ইদানিং হচ্ছে, দু একটা তাও হচ্ছে, বাট খুব বেশি হয় না। কিন্তু তুমি যদি না না সেভাবে হয় না, আগে তো একটা কমেডি যারা করতেন তাদের নিয়ে একটা ছবি তৈরি হয়ে যেত, এখন তো সেসব হয় না। তো ওইটা খুব মিস করি, মনে হয় যে একটু কমেডিটা আর একটু ভালো করে করতে পারলে, কারণ ওটা সাংঘাতিক টাফ একটা বিষয়, তো ওটা এক্সপেরিমেন্ট করার ইচ্ছা আছে। এরকম আছে, ইচ্ছের তো আর শেষ নেই, অনেক রকম ইচ্ছে আছে। আর মধুচন্দ্রিমায় কবে যাচ্ছ? বাবা মধুচন্দ্রিমা বললে আমার কিরকম ড্রামাটিক মনে হয়। হানিমুন বলি, হানিমুনে কবে যাচ্ছ? না না, এখন টুকটাক একটু ঘুরতে হয়তো 2-3 দিনের জন্য যেতে পারি, বাট হানিমুনটা 2-3 মাস পরেই যাব। তোমার যে প্রজেক্টগুলো, যে কাজগুলো করো, সেগুলো নিয়ে কি তোমার হাবির সাথে আলোচনা হয়? হ্যাঁ, আমরা কথা তো বলি, বাট ডেফিনেটলি মানে আমি কি কাজ পাচ্ছি কি পাচ্ছি না, বা আমি খুব শেয়ার, উনিও তো একজন ক্রিয়েটিভ হেড হিসেবেই এতে রয়েছে, ক্রিয়েটিভ নাও বিজনেস, হ্যাঁ ও সিইও, হ্যাঁ। তো ডেফিনেটলি ও আমাকে কখনো এরকম বলে না যে এটা করো বা এটা করো না, ও মানে আমি ওকে বলে যাই খালি, ও বলে দেখো তোমার যেটা মনে হয় সেটাই করবে। আমার মা বাবাও যেটা ছোট থেকে বলে এসছে, তো আমি দেখলাম যে আমার লাইফে যে পার্টনার পেলাম সেও এরকম, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। সো ও এটা শুনে শুনে বোর হয়ে গেছি আমি, যাই হোক, বাট অফকোর্স উই শেয়ার আ লট, এবং ডিসকাস তো ডেফিনেটলি করি। ছোট পর্দা সিরিজ তো হলো, দর্শক তোমার অনুরাগীরা কিন্তু বড় পর্দায় তোমাকে দেখতে চায়। ওকে ওকে, না বড় পর্দায় তো একেন বাবু করেছিলাম, খুব ইন্টারেস্টিং ক্যারেক্টারও করেছিলাম, এবং তোমার ওই লাস্টে তোমাকে মেরে ফেলাটা ভীষণ দুঃখের ছিল, মানে তোমার যা তুমিও সেটা ফ্যানদের কাছ থেকে পেয়েছো, এবং আমারও মনে হয়েছে যে কেন ওকে মরতে কেন হলো, লোকজন যে কত, আমি তো আমার মনে আছে প্রিমিয়ারের সময়, প্রিমিয়ারের আগে একটা শো ছিল, আমরা প্রিমিয়ারে যখন ঢুকেছি সেখানে একজন ভদ্রমহিলা এসে আমাকে প্রচন্ড জোরে চেপে ধরে বললো তোমার সঙ্গে এটা ঠিক হয়নি, কেন করলে এরকম। আমি যে কি বলছে, আমি তো বুঝতে পারছি না। এবার আমি জানতাম না যে আগে একটা শো ছিল, ওনারা দেখে বেরোচ্ছেন, তোমাকে এইভাবে মেরে দেওয়া হচ্ছে, রাজশ্রীকে কেন মেরে দেওয়া হলো, এক্স্যাক্টলি। এবার আমি না বুঝে গিয়ে ব্যাপারটা বলছি যে আন্টি কেউ দেখেনি এখনো, আপনি প্লিজ বলবেন না যে আমাকে মেরে দিয়েছে। এবং এটা নিয়ে প্রচুর 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 কথা হয়েছে, এবং সবাই মানে অনেকে আমাকে, আমার যারা খুব ক্লোজ, যারা রিলেটিভস বা কেউ, হ্যাঁ খুব ভালো আছে খুব ভালো আছে, কিন্তু আমার ভালো লাগে না কয়েকটা জায়গা, হ্যাঁ কি হয়েছে, এই যে তোকে মেরে দিল, আমার একদম ভালো লাগে না। যে ইমোশনালি যারা কানেক্টেড, দর্শকও আমার সঙ্গে খুব ইমোশনালি কানেক্টেড, হ্যাঁ, তারা সবাই বলছে কেন তোমাকে মেরে দেওয়া উচিত, এরকম নৃশংস ভাবে কেন, কোনো প্রয়োজন ছিল না। এটা তো আমার প্রতি ভালোবাসা থেকেই বলছো। ভালোবাসা থেকে না, আমি একজন দর্শক হিসেবেও বলছি, তো রাজশ্রীকে মেরে ফেলার কোনো প্রয়োজনই ছিল না। না ওইটা রাজশ্রীকে না মারলে তো ওই ব্যাপারটাই হতো না। প্রথম দিকে তো অনেক টুইস্ট ছিল, কখনো কেউ তোমাকেই মনে হচ্ছে লোকে আমাকেই ভিলেন ভেবেছে, হ্যাঁ, বরঞ্চ সেটা হলেও অনুরাগীরা মেনে নিত যে সন্দীপটাকে একটা নতুন ভাবে আমরা দেখলাম, মানে মেরে ফেলেছে, খুব কষ্ট পেয়েছে। হ্যাঁ, তো আগামী দিনে তোমাকে বড় পর্দায় কিভাবে দেখা যাবে, দেখা যাক। জানি এখন মুখে কুলুপ, কিছুই বলবে না, এখন বোধন 2 নিয়ে ব্যস্ত। আর বোধন 2 নিয়ে যেটা বলার সেটা তো সন্দীপটা আপনাদের বলেইছে, 22শে ডিসেম্বর রিলিজ হচ্ছে বোধন 2, আপনারা অবশ্যই দেখবেন। আমার মনে হয় এই বোধন 2 দেখার পরে কোথাও হয়তো আপনাদের সেই লুকিয়ে থাকা নারী শক্তি জেগে উঠলেও উঠতে পারে। দেখতে থাকুন আজকাল.in। আরে তোর ভয় করে না? আমার মেয়ে আর ভয়, একটু পাশে